আমার প্রিয় একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী এবং তার সঙ্গে সুপ্রিয় দর্শক মণ্ডলী, তোমাদেরকে আদর্শ ক্লাসরুমে আর একবার স্বাগত জানাই। যেহেতু একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে বহু বিকল্প ভিত্তিক কোশ্চেন তোমাদের থাকবে, তাই বহু বিকল্প ভিত্তিক কোশ্চেন কত রকমভাবে হতে পারে তারই একটা ধারণা পেতে চলেছে এই ক্লাসে। তার সঙ্গে তোমাদেরকে বলে রাখি, এই যে ক্লাসটা ডেসক্রিপশনে তোমরা অবশ্যই এই ক্লাসের যে পিডিএফটা, সেই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। বাংলা সাহিত্যের ইতিহাস পড়তে গেলে প্রথমেই আমাদের মাথায় আসে যে বাংলা সাহিত্য তার আবার ইতিহাস। এই সাহিত্য সম্পর্কে যদি সঠিক ধারণা না থাকে তাহলে তার ইতিহাস আমরা জানবো কী করে। আসলে বাংলা সাহিত্যের মধ্যেই কিন্তু ছোটোর থেকে রয়েছে, কারণ গদ্য, কবিতা, প্রবন্ধ, নাটক এগুলোই হচ্ছে বাংলা সাহিত্য। এবং সেই বাংলা সাহিত্যের ইতিহাস কখন থেকে শুরু হয়েছিল সেটা নিয়ে যে আলোচনা, সেটাই হলো বাংলা সাহিত্যের ইতিহাস। আজকে আমরা দেখব যে বাংলা সাহিত্যকে আমরা ছোটোর থেকে দেখে আসছি নানা রকম গদ্য, পদ্য, কবিতা, নাটক, প্রবন্ধের মাধ্যমে, তার শুরু কোথার থেকে হয়েছিল, সে কখন থেকে পথ চলতে শুরু করেছিল এবং প্রথম যে নিদর্শন, সেই প্রথম নিদর্শনটা কি, বাংলা সাহিত্যের প্রথম নিদর্শনটা কি, সেটা কেমন ছিল, তার ভাষা কেমন ছিল, সেটা কোথায় পাওয়া গিয়েছিল, এই সব বিষয়গুলো নিয়ে যে আলোচনা, সেটাই হলো বাংলা সাহিত্যের ইতিহাসের আলোচনা। তাই চলো শুরু করা যাক একাদশ শ্রেণীর বাংলা সাহিত্যের ইতিহাসের ক্লাস। দেখো, বাংলা সাহিত্য কি, তাহলে আমরা মোটামুটি একটা প্রাথমিক ধারণা পেয়েছি। দেখো, বাংলা সাহিত্যের যুগ বিভাগে আমরা প্রথমেই দেখে নেব বাংলা সাহিত্যের তিনটে ভাগ, প্রধানত তিনটে ভাগ মাথায় রাখবে, শর্ট কোশ্চেন হবে। বাংলা সাহিত্যের আদি যুগ বা তাকে বলা যায় প্রাক তুর্কি আক্রমণ যুগ, যেটার সময়সীমা হলো আনুমানিক 900 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। বাংলা সাহিত্যের মধ্যযুগ 1350 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। অন্যভাবে একে বলা যায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে কবি ভারতচন্দ্রের মৃত্যু পর্যন্ত সময়কাল বা ফোর্ট উইলিয়াম কলেজের পূর্ববর্তী সময়কালকেও কিন্তু বাংলা সাহিত্যের মধ্যযুগ বলে। এবং তৃতীয় যে ভাগটা, সেটা হলো একেবারে আধুনিক যুগ। আমরা এখন আধুনিক যুগেই রয়েছি, বাংলা সাহিত্যের আধুনিক যুগ এখন চলছে। দেখো, 1801 খ্রিস্টাব্দ থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলা সাহিত্যের আধুনিক যুগ। তাহলে দেখো, তিনটে ভাগকে আমরা ভালো করে বুঝে নাও। প্রথম ভাগ হলো প্রাচীন যুগ বা আদি যুগ, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। প্রাচীন যুগের পরবর্তী সময় 1350 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর আধুনিক যুগ 1801 থেকে শুরু করে আজ পর্যন্ত সমস্ত। দেখো, এখানে আদি যুগ এবং যে মধ্যযুগ, তার মধ্যেখানে একটা কিন্তু গ্যাপ রয়েছে, ভালো করে দেখো। 1200 খ্রিস্টাব্দে প্রাচীন যুগ শেষ হচ্ছে, 1350 থেকে তাহলে শুরু হচ্ছে কেন, 1201 থেকে শুরু হয়নি কেন? 1201 থেকে 1350 খ্রিস্টাব্দের সময়সীমাটা যদি আমরা দেখি, সেই সময় বাংলা সাহিত্যের কোনো নিদর্শন পাওয়া যায়নি। তার একমাত্র কারণ হলো যে সেই সময় তুর্কি আক্রমণ হওয়ায় কোনো সাহিত্য রচিত হয়নি, অর্থাৎ সমাজে এমন একটা পরিবেশ রচিত হয়েছিল, সুষ্ঠু পরিবেশ ছিল না। সেই সুষ্ঠু পরিবেশে সাহিত্য রচনার মতো যে পরিবেশ থাকা দরকার, সেই সাহিত্য রচনার মতো পরিবেশ না থাকার কারণেই কিন্তু 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত কোনো সাহিত্য সৃষ্টি হয়নি। তাই বাংলা সাহিত্যের এই সময়টাকে বলা হয় অন্ধকার যুগ। এটাও কিন্তু শর্ট কোশ্চেন হবে, দেখে রাখো এবং লিখে রাখো। বাংলা সাহিত্যের যে আদি যুগ, সেই বাংলা সাহিত্যের আদি যুগ নিয়ে আজকে সম্পূর্ণ আলোচনা চলবে এই ভিডিওতে। তুর্কি আক্রমণের প্রাক মুহূর্ত পর্যন্ত বাংলা সাহিত্যের আদি যুগ, এবং তার সময়সীমাটা একবার দেখে নাও, 900 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং সেই সময়ে সাহিত্যের একটি মাত্র নিদর্শন আমরা পাই, এটাকে একদম মাথার ভিতরে গেঁথে নাও। বাংলা সাহিত্যের আদি যুগের একটি মাত্র নিদর্শন আমরা পাই, সেটি হলো চর্যাপদ। এই সেই বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ। এবং সেই চর্যাপদের যদি বিষয় আমরা দেখি, তাহলে দেখতে পাবো কি, বৌদ্ধ সাধকদের সাধন তত্ত্বের সংকলন। অর্থাৎ বৌদ্ধরা তাদের যে জীবনটাকে একটা উচ্চ মার্গে উপনীত করার জন্য যে সাধনা করত, সেই সাধনা বিষয়ক যে গ্রন্থ, তার নামই হচ্ছে চর্যাপদ। অর্থাৎ আমরা বাঙালি, কিন্তু বাংলা ভাষা বা সাহিত্যের যে প্রথম বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করছি, সেটা কিন্তু বৌদ্ধ ধর্মকে কেন্দ্র করে। এরপরে আমরা চলে এসেছি, দেখো, বাংলা সাহিত্যের যে আদি নিদর্শন, সেই আদি নিদর্শন চর্যাপদ নিয়ে।
প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে, তাই তোমরা একেবারে মনোযোগ সহকারে ক্লাসটা দেখতে থাকো। দেখো, চর্যাপদ সম্পর্কিত প্রথম পয়েন্ট, সাংস্কৃতিক ঐক্যের একটি প্রধান উপাদান হলো ভাষা। অর্থাৎ যদি আমাদের মধ্যে ভাষা না থাকে তাহলে এক সংস্কৃতির সঙ্গে আরেক সংস্কৃতির মিলন বা মেলবন্ধন ঘটে না, কারণ ভাষার মাধ্যমেই কোনো জাতির সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও উত্তরাধিকার প্রকাশিত হয়। বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন বা প্রথম বই চর্যাচর্য বিনিশ্চয়, যার চলিত বা লৌকিক নাম হলো চর্যাপদ। চর্যাপদ নামেই কিন্তু বেশি পরিচিত। সেই চর্যাপদ আমরা কিভাবে পাচ্ছি দেখে নাও। 1907 খ্রিস্টাব্দ। আমরা বাঙালি, পশ্চিমবঙ্গের অধিবাসী, কিন্তু আমাদের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন আমাদের ভারতবর্ষেও পাওয়া গেল না, পাওয়া গেল কোথায়? নেপালের রাজ দরবারে। এবং সময়টা দেখো 1907 খ্রিস্টাব্দ। প্রতিটি পয়েন্টে রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য, তোমরা নোট ডাউন করে যাবে। 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান, নামটা দেখো, আবিষ্কার হলো 1907 খ্রিস্টাব্দে। সেই বাংলা পুঁথি প্রকাশিত হচ্ছে 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হচ্ছে এবং তখন তার নামটা হচ্ছে দেখো 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। যখন এই 1916 সালে প্রকাশিত হচ্ছে চর্যাপদ, যার নাম কিন্তু 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা, তখন সেখানে দেখা যাচ্ছে মোট 46.5টি গান এবং তার সঙ্গে সঙ্গে সেই গানের মানেগুলোর জন্য সংস্কৃতের টিকা রয়েছে সেখানে। এবং বৌদ্ধাচার্য, সরোজব্রজ ও কৃষ্ণাচার্য রচিত দোহা এই গ্রন্থের অন্তর্গত রয়েছে। এরপরে দেখো, প্রবোধচন্দ্র বাগচি মহাশয় নেপাল থেকেই চর্যাপদের একটি তিব্বতী অনুবাদ আবিষ্কার করলেন। হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় চর্যাপদ আবিষ্কার করলেন 1907 খ্রিস্টাব্দে, কিন্তু এই বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন খোঁজার কাজে অনেকেই কিন্তু নিযুক্ত ছিলেন। প্রবোধচন্দ্র বাগচি মহাশয় নেপাল থেকে এই চর্যাপদের একটি তিব্বতী অনুবাদ আবিষ্কার করলেন, অর্থাৎ তিব্বতী ভাষায় লেখা অনুবাদ, সেটা কিন্তু আবিষ্কার করলো কে? প্রবোধচন্দ্র বাগচি মহাশয়, সেটাও নেপাল থেকে। এবং তিনি যে অনুবাদটা আবিষ্কার করলেন সেখানে দেখা গেল যে চর্যাপদের গানের সংখ্যা ছিল 51টা। পরের পয়েন্ট দেখো, চর্যাপদ নব্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম দৃষ্টান্ত। নব্য ভারতীয় যে আর্য ভাষা তার প্রাচীনতম দৃষ্টান্ত হলো চর্যাপদ। ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও প্রবোধচন্দ্র বাগচি মহাশয়ের মতে এই চর্যাপদগুলি 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যেই রচিত। দেখো, ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়, যিনি ভাষা নিয়ে অনেক গবেষণা করেছেন এবং তার সঙ্গে সঙ্গী হিসাবে পেয়েছেন দেখো প্রবোধচন্দ্র বাগচি মহাশয়, এনারা মনে করলেন চর্যাপদের যে ভাষা, সেই ভাষাটা 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যেই কিন্তু রচিত হয়েছিল। চর্যাপদের মোট কবির সংখ্যা 24 জন। এই চর্যার পদকর্তাগণ হলেন কান্নুপাদ। যারা যারা পদ লিখেছেন, চর্যাপদ যারা যারা লিখেছেন সেই কবিগুলোর নাম দেখো, কান্নুপাদ, লুইপাদ, ভূসুকপাদ, শান্তিপাদ, সবরপাদ, সরহপাদ, ঢেন্ননপাদ। এইসব পদকর্তাগণ গৌতম বুদ্ধের চরণে তাদের আশ্রয় বলে মনে করতেন, তার জন্য নামের শেষেই যুক্ত হয়েছে পাদ শব্দটা। নেক্সট পয়েন্ট দেখো, হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যাপদের কবিরা সকলেই বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্য, অর্থাৎ গৌতম বুদ্ধের শিষ্য এবং তারা এক একজন সিদ্ধাচার্য। তারা সিদ্ধি লাভ করেছেন সাধনার মাধ্যমে এবং তারা সহজিয়া পথের অনুগামী। পরের পয়েন্ট দেখো, চর্যার গানগুলি মূলত সাধন সঙ্গীত, অর্থাৎ তাদের সাধনার পথে তারা কিভাবে ভগবানকে পাবে, গৌতম বুদ্ধ মতো তাদেরও দিব্য জ্ঞান প্রাপ্তি হবে, সেই সাধনার জন্যই এই গানগুলো লেখা। সেই সাধন পথের আনন্দকে প্রকাশ করা হয়েছে এই গানগুলিতে। নেক্সট পয়েন্ট দেখো, চর্যার প্রায় সব গানই মাত্রাবৃত্ত ছন্দে লেখা। এই ছন্দ হলো 3, 5, 7 মাত্রার চালে চলা এক ছন্দ, সেই ছন্দেই লেখা।
পরের পয়েন্ট দেখো, চর্যাপদে অলঙ্কার, প্রবাদ প্রবচন, ধাঁধা ইত্যাদির উল্লেখ রয়েছে। অর্থাৎ এখানে যেমন বিভিন্ন রকম অলঙ্কার পাবো, অর্থাৎ কাব্য সৌন্দর্য বৃদ্ধির জন্য যেসব বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সেগুলো কিন্তু রয়েছে, প্রবাদ প্রবচন এবং ধারাও কিন্তু সেখানে আমরা পাবো। নেক্সট পয়েন্ট দেখো, খুবই গুরুত্বপূর্ণ, চর্যার গানগুলি মল্লার, বরাড়ি, বলাড্ডি, পট্টমঞ্জরি, কামোদ প্রভৃতি রাগরাগিণীতে সমৃদ্ধ। দেখো এই রাগরাগিণীগুলোতে চর্যার যে গানগুলো সেই গানগুলো কিন্তু গাওয়া হয়েছিল। চর্যা গীতিগুলি প্রাথমিকভাবে বৌদ্ধ দর্শনেরই প্রতিধ্বনি, অর্থাৎ যারা বৌদ্ধ ধর্মে বিশ্বাসী তাদের যে দর্শন সেই দর্শনের প্রতিধ্বনি এই গানগুলোর মাধ্যমে প্রকাশ পেয়েছে। চর্যাপদের ভাষা সন্ধ্যা বা সন্ধ্যা ভাষা নামে পরিচিত। কেন এই রকম নাম, দেখো তার পরের পয়েন্টেই রয়েছে। এই ভাষার এইরূপ নামের কারণ হলো এই ভাষায় কিছু অস্পষ্টতা আছে, কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না। ঠিক সন্ধেবেলায় যেমন কোনো একটা পরিচিত মুখকে আমরা আবছা দেখি, খানিক মনে হয় যেন সে, আবার খানিকটা মনে হয় যেন না সে অন্য, সে নয় অন্য কেউ। ঠিক সেই রকম এই ভাষাকে কিন্তু আলো আঁধারি ভাষাও বলা হয়। অন্য মতে চর্যার ভাষা সন্ধ্যা শব্দের অর্থ হচ্ছে সম্যক ধ্যান, অর্থাৎ ধ্যানের মাধ্যমে যে ভাষা পাঠ করা সম্ভব তার জন্য এই ভাষার নাম হচ্ছে সন্ধ্যা। পরের পয়েন্ট দেখো, চর্যাপদ রচনাকালে বাংলাদেশের সংস্কৃত, সৌরসেনী অপভ্রংশ ও মাগধী প্রাকৃত লেখ্য ভাষার মর্যাদা পেত। অর্থাৎ তখনও পর্যন্ত বাংলাদেশে কিন্তু সংস্কৃত এবং সৌরসেনী অপভ্রংশ এবং মাগধী এইগুলোতে লেখা হতো, বাংলা হরফ কিন্তু তখনও আসেনি। এই স্লাইডেও রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। দেখো চর্যাপদ সম্পর্কে, অপভ্রংশ হলো মধ্য ভারতীয় আর্য ভাষার শেষ স্তর। যে অপভ্রংশ আমরা ভাষা পেলাম সেই অপভ্রংশ হলো মধ্য ভারতীয় আর্য ভাষার শেষ স্তর। ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, তার যে ভাষা গবেষণা বিষয়ক গ্রন্থ, তার নামটাও একবার দেখে নাও। সেই গ্রন্থে চর্যাপদকে বাংলা ভাষার পূর্বসূরি বলে উল্লেখ করেছেন। নেক্সট পয়েন্টে দেখো, চর্যায় ব্যবহৃত সংখ্যাবাচক শব্দের রূপ হলো, অর্থাৎ সেখানে যদি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য দেখি তাহলে দেখো সংখ্যাবাচক 1, 2, এখন যেমন আমরা ব্যবহার করি 64, এই রকম সংখ্যাবাচক শব্দ সেই সময়েও কিন্তু ব্যবহৃত হয়েছে। নেক্সট পয়েন্টে দেখো, চড়িলে, জানতে, বুঝিয়া প্রভৃতি শব্দের সঙ্গে ইলে, ইতে, ইয়া প্রত্যয় যোগ করে অসমাপিকা ক্রিয়াপদ গঠিত হতো সেই সময়েও। এখনও দেখো আমরা এগুলো অনেক সময় ব্যবহার করে থাকি, চড়লে, জানতে, বুঝিয়া বা বুঝে, এই রকম ইলে, ইতা, ইয়া যোগে সেই সময় অসমাপিকা ক্রিয়া গঠিত হতো। অর্থাৎ বাংলার সঙ্গে কিছুটা হলেও কিন্তু মিলছে, তার জন্যেই না বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন হিসাবে আমরা পেয়েছি চর্যাপদকে। ডম্বীর, হরিণার, এই যে শব্দগুলো, এই শব্দগুলোর মাধ্যমে আমরা দেখো কি দেখতে পাচ্ছি, এই শব্দগুলোর মাধ্যমে যে এর বা অর বিভক্তি যেমন এখন আমরা সম্বন্ধ পদে যুক্ত করি, ঠিক সেই সময়েও কিন্তু সম্বন্ধ পদে এগুলো যুক্ত হতো। চর্যায় সবর, সবরী, ডম, ডমনি, নিষাদ প্রভৃতি সমাজের প্রান্তীয় মানুষ অর্থাৎ নিম্ন বর্গের মানুষের কিন্তু উল্লেখ রয়েছে চর্যায়। তখন দেখো কেমনভাবে বাংলা ভাষাটা ছিল, সেই বাংলা ভাষাটা বুঝতে পারি কিনা এরপর আমরা দেখে নিই। দেখো কেমন ছিল, টালত মোর ঘর নাহি পড়বেশি, হাড়িত ভাত নাহি নীতি আবেশি, ব্যঙ্গ সংসার বহিল যায়, দুহিল দুধু কি বেন্টে জামায়। দেখো চর্যাপদের এটা 33 সংখ্যক পদ এবং ঢেন্ডন পাদ এটা লিখেছিল। হ্যাঁ, বাংলা ভাষার আদি রূপ কিন্তু এইরকমই ছিল, অর্থাৎ চর্যাপদের ভাষা ঠিক এইরকমই ছিল। দেখো তার অর্থটা একবার দেখে নাও, টিলার উপরে আমার ঘর, সেখানে প্রতিবেশী নেই, হাঁড়িতে ভাত নেই, নিত্য উপবাস, অথচ ব্যাঙের সংসার ক্রমশ বেড়েই চলে। অর্থাৎ একটা হতদারিদ্র বাঙালির যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থার পরিচয় কিন্তু আমরা এই চর্যাপদে 33 সংখ্যক পদে পেয়ে থাকি। এই ছিল তোমাদের চর্যাপদের আলোচনা, এবং চর্যাপদ থেকে আসতে পারে তোমাদের পরীক্ষাতে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্ন নিয়ে আমরা চলে এসেছি। এরপরে প্রশ্নোত্তর পর্ব। যদি আলোচনাটা ঠিকঠাক করে শুনেছো তাহলে প্রশ্নগুলো দেখো, আশা করি উত্তর করতে পারবে। বাংলা ভাষার নিদর্শন যখন পাওয়া যায়নি তখনও সংস্কৃতের যেসব কাব্যগুলো এই স্লাইডে সেগুলোই দেখানো হয়েছে। পবনদূত কাব্যের রচয়িতা, ক হাল, খ ধৈ, গ শ্রীধর দাস, ঘ জয়দেব। উত্তর হলো খ ধৈ। গোবিন্দম কাব্যের রচয়িতা শ্রীধর দাস, অভিনন্দ, গোবর্ধনাচার্য, জয়দেব। উত্তর হলো জয়দেব। পরের প্রশ্ন দেখো, গাথা সপ্তশতীর রচয়িতা হাল, সন্ধ্যাকর নন্দী, শ্রীধর দাস, গোবর্ধনাচার্য। উত্তর হলো হাল। পরের কোশ্চেন দেখো, সদুক্তি কর্ণামৃত কাব্যের রচয়িতা
শ্রীধর দাস, অভিনন্দ, গোবর্ধনাচার্য, জয়দেব। উত্তর হলো শ্রীধর দাস। প্রাচীন বাংলার ইতিহাসে যুগসন্ধির কালরূপে আমরা যে সময়কালকে চিহ্নিত করি সেই সময়কাল হলো দশম থেকে দ্বাদশ শতাব্দী, অষ্টম থেকে দ্বাদশ শতাব্দী, নবম থেকে একাদশ শতাব্দী, একাদশ থেকে ত্রয়োদশ শতাব্দী। উত্তর হলো দশম থেকে দ্বাদশ শতাব্দী। পরীক্ষার একটা স্যাম্পল কোশ্চেন, বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি? তোমরা দেখো নিজেরাই পারবে। শ্রীকৃষ্ণ কীর্তন, কাশিরাম দাসের মহাভারত, বৈষ্ণব পদাবলী না ঘ চর্যাপদ? উত্তর হবে চর্যাপদ। নেক্সট কোশ্চেন দেখো, চর্যাপদ কবে আবিষ্কৃত হয়েছিল? এটাও একটা স্যাম্পল কোশ্চেন। অপশন দেখো 1900 খ্রিস্টাব্দে, 1905 খ্রিস্টাব্দে, 1907 খ্রিস্টাব্দে, 1910 খ্রিস্টাব্দে। উত্তর হলো 1907 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন দেখো, চর্যাপদ আবিষ্কার করেছিলেন প্রবোধচন্দ্র সেন, হরপ্রসাদ শাস্ত্রী, মণি দত্ত, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এবং তোমাদের এটা দেখো 2023-এ এসেছিল 11-এ। উত্তর হবে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়। পরের কোশ্চেন দেখো, কোন খানের রাজদরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কার হয়েছিল? এটা হবে পুঁথি। পুঁথি আবিষ্কার হয়েছিল নেপাল, ভুটান, মায়ানমার, চীন। উত্তর হবে মায়ানমার। চর্যাপদের পুঁথিটি প্রাপ্তির সময় এর নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয়, চর্যা গীতিকোষ, আশ্চর্য চর্যাচয়, চর্যা গীতিমালা। চর্যাপদের পুঁথিটি প্রাপ্তির সময় এর নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয়। খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের কোশ্চেন দেখো, চর্যাপদের প্রকৃত নাম আশ্চর্য চর্যাচয়, চর্যা গীতিকোষ, চর্যাশ্চর্য বিনিশ্চয়, চর্যাপদ। চর্যাপদের প্রকৃত নাম হলো চর্যা গীতিকোষ। দেখো চর্যাপদ কোথা থেকে প্রকাশিত হয়েছিল? বঙ্গীয় সাহিত্য একাডেমি, বঙ্গীয় সাহিত্য পরিষদ, বঙ্গ একাডেমি, সাহিত্য একাডেমি। উত্তর হবে বঙ্গীয় সাহিত্য পরিষদ। পরের কোশ্চেন দেখো, চর্যাপদের পুঁথিটি কবে প্রকাশিত হয়েছিল? স্যাম্পল কোশ্চেন, 1907 খ্রিস্টাব্দে, 1910 খ্রিস্টাব্দে, 1915 খ্রিস্টাব্দে, 1916 খ্রিস্টাব্দে। দেখবে 1907 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছিল, কিন্তু প্রকাশিত হয়েছিল 1916 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন দেখো, চর্যাপদের পুঁথিটি প্রকাশকালে প্রকাশনার দায়িত্বে কে ছিলেন? প্রবোধচন্দ্র বাগজি, বিধুশেখর শাস্ত্রী, হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়, না ডক্টর সুকুমার সেন? উত্তর হবে গ মহামহোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদ প্রকাশিত হয়েছিল, অপশন দেখো, 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা নামে, প্রাচীন বাংলা ভাষা নামে, চর্যা গীতিকোষ নামে, না আশ্চর্য চর্যাচয় নামে? উত্তর হবে 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা নামে। পরের কোশ্চেন দেখো, চর্যাপদের পুঁথিটিতে কটি সম্পূর্ণ গান রয়েছে? 40টি, 42টি, 45টি, 46টি। দেখবে আমরা পেয়েছিলাম 46.5টি, কিন্তু সম্পূর্ণ গান বলেছে, তার জন্য হবে 46টি। চর্যার পুঁথিটি লেখা হয়েছিল বাঁশপাতায়, কলাপাতায়, শালপাতায়, তালপাতায়। উত্তর হবে তালপাতায়। তখন এখনকার মতো কিন্তু কাগজ কলম ছিল না, তালপাতায় লেখা হতো। তো পরের কোশ্চেন দেখো, চর্যাপদের পুঁথিটির সঙ্গে কার দোহা সংযুক্ত হয়েছিল? কৃষ্ণকান্ত, কৃষ্ণরাম, কৃষ্ণাচার্য, কৃষ্ণপদ। উত্তর হবে কৃষ্ণাচার্য। পরের কোশ্চেন দেখো, চর্যাপদের টিকা সংস্কৃত ভাষায় রচনা করেন লুইপাদ, মুনি দত্ত, হরপ্রসাদ শাস্ত্রী, প্রবোধচন্দ্র বাগচি। উত্তর হবে মুনি দত্ত। পরের কোশ্চেন দেখো, চর্যাপদের টিকার তিব্বতী অনুবাদক হলেন ডক্টর প্রবোধচন্দ্র বাগচি, মুনি দত্ত, কীর্তিচন্দ্র, ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। উত্তর হবে কীর্তিচন্দ্র। দেখো এটা তিব্বতী অনুবাদক। পরের কোশ্চেন দেখো, চর্যাপদের তিব্বতী অনুবাদ কে আবিষ্কার করেন? প্রবোধচন্দ্র বাগচি, বিধুশেখর শাস্ত্রী, সুকুমার সেন, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। উত্তর হবে প্রবোধচন্দ্র বাগচি। পরের কোশ্চেন দেখো, চর্যাপদের তিব্বতী ভাষার পুঁথিতে পদের সংখ্যা ছিল 46টি, 48টি, 50টি, 51টি। তিব্বতী ভাষার পুঁথিতে ছিল 51টি। কোন অবাঙালি পণ্ডিত চর্যাপদ নিয়ে গবেষণা করেন? ক রাহুল সংস্কৃতায়ন, খ হরপ্রসাদ শাস্ত্রী, গ কীর্তিচন্দ্র, ঘ প্রবোধচন্দ্র বাগচি। উত্তর হবে রাহুল সংস্কৃতায়ন। পরের কোশ্চেন দেখো, চর্যাপদ বাংলা সহ অপর কোন ভাষার অন্যতম দৃষ্টান্ত? প্রাচীন ভারতীয় আর্য ভাষার, মধ্য ভারতীয় আর্য ভাষার, নব্য ভারতীয় আর্য ভাষার, না দরদীয় আর্য ভাষার? উত্তর হবে গ নব্য ভারতীয় আর্য ভাষার। পরের কোশ্চেন দেখো, চর্যাপদ গুড়ো ইঙ্গিত দেয় বৌদ্ধ সাধনার, শাক্ত সাধনার, তান্ত্রিক সাধনার, না বৈষ্ণব সাধনার? উত্তর হবে বৌদ্ধ সাধনার। ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যার পদগুলি রচিত হয়েছে অষ্টম থেকে দশম শতাব্দীর মধ্যে, নবম থেকে একাদশ শতাব্দীর মধ্যে, দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে, একাদশ থেকে ত্রয়োদশ শতাব্দীর মধ্যে। উত্তর হবে দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে।
পরের কোশ্চেন দেখো, চর্যা শব্দটির অর্থ হলো আচার, গান, ধর্মতত্ত্ব, সিদ্ধাচার্য। উত্তর হবে আচার। চর্যাপদের পদকর্তার সংখ্যা 23 জন, 22 জন, 21 জন, 24 জন। উত্তর হবে 24 জন। পরের কোশ্চেন দেখো, চর্যাপদের পদকর্তারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী, হিন্দু ধর্মাবলম্বী, খ্রিস্টান ধর্মাবলম্বী, মুসলিম ধর্মাবলম্বী। উত্তর হবে বৌদ্ধ ধর্মাবলম্বী। পরের কোশ্চেন দেখো, চর্যার পদকারেরা কি নামে অভিহিত ছিল? সিদ্ধাচার্য, তপস্বী, কবিরাজ, ভিক্ষু। উত্তর হবে সিদ্ধাচার্য। পরের কোশ্চেন দেখো, চর্যাপদে কান্নুপাদের কটি পদ রয়েছে? 10টি, 11টি, 12টি, 13টি। উত্তর হবে 12টি। পরের কোশ্চেন দেখো, চর্যাপদে কার রচিত পদের সংখ্যা সর্বাধিক? কান্নুপাদ, সরহপাদ, লুইপাদ, কুক্কুরিপাদ। উত্তর হবে কান্নুপাদ। পরের কোশ্চেন দেখো, চর্যাপদের আদি সিদ্ধাচার্য হলেন কান্নুপাদ, লুইপাদ, চাটিলপাদ, সরহপাদ। উত্তর হবে লুইপাদ। চর্যায় ভূসুকপাদের কটি পদ সংযুক্ত রয়েছে? 5টি, 7টি, 8টি, 10টি। উত্তর হবে 8টি। চর্যায় সরহপাদের কটি পদ রয়েছে? 2টি, 4টি, 6টি, 8টি। উত্তর হবে 4। কোন পদকর্তার 3টি পদ চর্যায় রয়েছে? কুক্কুরিপাদ, লুইপাদ, চাটিলপাদ, কান্নুপাদ। উত্তর হবে কুক্কুরিপাদ। লুইপাদ চর্চার কটি পদ লিখেছেন? লুইপাদ চর্চার 1টি, 2টি, 3টি না 4টি পদ লিখেছেন? উত্তর হবে 2টি। চর্যাপদের প্রধান কবি হলেন লুইপাদ, ভূসুকপাদ, কান্নুপাদ, সরহপাদ। উত্তর কান্নুপাদ। তিনি 12টা পদ লিখেছিলেন। দেখো, একই ধরনের প্রশ্নের শেষ দুটো প্রশ্ন। নিচের কোনটি চর্যাপদের রাগ রাগিনী? পট্টমঞ্জরি, ইমন, ভৈরবী, কামোদ। পট্টমঞ্জরি। যদিও কামোদকেও কিন্তু লক্ষ্য করা যায়। চর্যাপদের প্রায় সব গানে নির্দিষ্ট আছে শীর্ষনাম, রাগ রাগিনী, কবির নাম না ছদ্মনাম? রাগ রাগিনী। শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। এই রকম টাইপও আসতে পারে। চর্যাপুঁথির প্রথমেই রয়েছে, শূন্যস্থানে বসবে সংস্কৃত, হিন্দি, বাংলা, ওড়িশা বচন। উত্তর হবে সংস্কৃত বচন। চর্যাপুঁথির লিপি হলো অসমীয়া, খরষ্টি, বাংলা, সংস্কৃত। উত্তর হবে বাংলা। চর্যাপুঁথির উপরে ড্যাশ নাম লেখা আছে? চর্যাচর্য টিকা, চর্যা গীতিকোষ, চর্যাচর্য বিনিশ্চয়, শশীভূষণ দাশগুপ্ত। উত্তর হবে চর্যাচর্য টিকা। উঁচা উঁচা পাবত তহি বসই সবরি বালি পদে দুটি বিশেষণ পদ হলো উঁচা উঁচা না উঁচা পাবতই না তহি বসই না সবরি বালি। উত্তর হবে উঁচা উঁচা। পরের কোশ্চেন দেখো, চর্চার ফটোমুদ্রণ সংস্করণ অর্থাৎ ছাপাখানা থেকে মুদ্রণ করে প্রকাশ করেছিলেন কে? নীলরতন সেন, মুহম্মদ শহীদুল্লাহ, না সুকুমার সেন, না ক্ষেত্রগুপ্ত? উত্তর হবে নীলরতন সেন। এছাড়াও দেখো, তোমাদের কেমন ধরনের প্রশ্ন আসতে পারে? চর্যায় কয়েকজন বাঙালি গবেষক হলেন হরপ্রসাদ শাস্ত্রী, রাহুল সংস্কৃতায়ন, রামকৃষ্ণ শুক্লা, মুহম্মদ শহীদুল্লাহ। এবং দেখো, এখানে বিকল্প হিসাবে তোমাদের সঠিক বিকল্প বেছে নিতে হবে। তাহলে দেখো, উত্তর হবে গ, অর্থাৎ প্রথম এবং চতুর্থ হচ্ছে সঠিক, অর্থাৎ হরপ্রসাদ শাস্ত্রী এবং তার সঙ্গে মুহম্মদ শহীদুল্লাহ হচ্ছেন বাঙালি গবেষক। চর্যার অবাঙালি ভারতীয় গবেষক হলেন শান্তি ভিক্ষু, মুনি দত্ত, রামকৃষ্ণ শুক্লা, ধর্মবীর ভারতী। দেখো, এখানে 4টে অপশান আছে এবং 4টে অপশানকে তোমাদের বিকল্পসমূহ খুঁজে বার করতে হবে। সঠিক উত্তর হবে 3 এবং 4 হলো সঠিক, অর্থাৎ রামকৃষ্ণ শুক্লা ও ধর্মবীর ভারতী এরা হচ্ছে অবাঙালি ভারতীয় গবেষক। মূল চর্যা গ্রন্থের চর্যা গীতিকোষ বৃত্তি ছাড়াও যে টিকা ছিল সেটা হচ্ছে চর্যা গীতিবৃত্তি, চর্যাচর্য বিনিশ্চয়, চর্যা গীতিকোষ, চর্যা মেলায়ন প্রদীপ। বিকল্পসমূহ থেকে তোমাদের খুঁজতে হবে। এখানে গ হচ্ছে সঠিক উত্তর, 1 এবং 4 সঠিক, 2 এবং 3 হচ্ছে ভুল। মণিদত্তকৃত চর্চার তিব্বতী অনুবাদটি চর্যা গীতিকোষ বৃত্তি নামে সম্পাদনা করেন প্রবোধচন্দ্র বাগচি, শান্তি ভিক্ষু, হরপ্রসাদ শাস্ত্রী, সুকুমার সেন। কোশ্চেন এইভাবেও হতে পারে। দেখো, বিকল্পসমূহ তোমাদের খুঁজে বার করতে হবে। এখানে দুটো বিকল্প ঠিক, সেটা হলো 1 এবং 2 সঠিক, 3 এবং 4 হচ্ছে ভুল। এবং আর একটা কোশ্চেনের ধরন দেখো, বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, 1907 খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ভুটানের রায়দরবার থেকে চর্যাপদের পুঁথিটি আবিষ্কার করেন। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে চর্যাপদে মোট 46টি গান রয়েছে। 4 নম্বর পয়েন্ট, চর্যাপদের তিব্বতী অনুবাদে গানের সংখ্যা 51। এখানে দেখো,
বিকল্প সমূহ থেকে সত্য মিথ্যা খুঁজে বের করতে বলতে পারে। সেখানে দেখা যাচ্ছে, দেখো 1 এবং 2 হচ্ছে মিথ্যা, আর 3 এবং 4 হলো সত্য। পরের কোশ্চেন দেখো, চর্যাপদের ভাষা প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন। চর্যাপদে কবির সংখ্যা 24 জন। চর্যার দর্শনে জৈন দর্শনের প্রভাব আছে। মল্লার, বরাড়ি ইত্যাদি চর্যার রাগ রাগিনী। দেখো সঠিক বিকল্প তোমাদের খুঁজতে হবে। গয়ে 1 হলো মিথ্যা, দেখো 2 হলো সত্য এবং 3 হলো মিথ্যা, 4 হলো সত্য, অর্থাৎ গ অপশন। একেবারে শেষ কোশ্চেন একবার দেখে নাও। চর্যা ভাষার সন্ধ্যা শব্দের অর্থ সম্যক ধ্যান। চর্যার রচনাকালে বাংলাদেশের সংস্কৃত সৌরসেনী অপভ্রংশ ও মাগধী প্রাকৃত লেখ্য ভাষার মর্যাদা পেত। অপভ্রংশ হলো মধ্য ভারতীয় আর্য ভাষার শেষ স্তর। চর্যায় এর অর বিভক্তি যোগ করে সম্বন্ধপদ তৈরি হয়েছে। এই রকম প্রশ্নও তোমাদের থাকতে পারে, তাই বিভিন্ন রকম প্রশ্নের ধরন নিয়ে আলোচনা করা হলো এই ভিডিওতে। ভিডিওটা যদি তোমরা ঠিক প্রথম থেকে মনোযোগ সহকারে দেখছো, তাহলে কোনো জায়গায় তোমাদের ডাউট থাকার কথা নয়। দেখো এই প্রশ্নের যে উত্তর হবে সেটা হলো ঘ অপশন, কারণ 1 ঠিক আছে, 2 ঠিক আছে, 3 ঠিক আছে এবং 4 অপশানই ঠিক আছে। এই ছিল ক্লাস 11-এর বাংলা সাহিত্যের ইতিহাসের চর্যাপদ সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং তার যে বিভিন্ন রকমের প্রশ্নের ধরন, সেই প্রশ্নের একটা নিখুঁত নিপাট আলোচনা। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুবান্ধবীদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না। এর মতো এখানেই ক্লাসের সমাপ্তি। টাটা।